শুভেচ্ছা আমন্ত্রণ দেই জনপদ লাইভে সঙ্গে আছি আমি ডানা ইসলাম। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। এদিন রাজপথে থাকছে আওয়ামী লীগও। পাল্টাপাল্টি কর্মসূচিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। সায়েন্স ল্যাবে আছেন শাহাদাত নিশাত, প্রেস ক্লাবে আছেন নিয়াজ মোর্শেদ ও কারওয়ান বাজারে আছেন এম.এ. আজিম। শুরুতে যাচ্ছি নিশাদের কাছে। সায়েন্স ল্যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দেখছেন? কারওয়ান বাজারে আছেন এম.এ. আজিম। আমরা চলে যাচ্ছি আজিমের কাছে। আজিম, কারওয়ান বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। কিন্তু সাংবাদিকদের যে মানববন্ধন হওয়ার কথা ছিল সেই মানববন্ধনটি কিন্তু প্রস্তুত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে। সাংবাদিকরা ইতিমধ্যেই এখানে জড়ো হয়েছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারের যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারায় কিন্তু সাংবাদিকরা এই মুহূর্তে অবস্থান করছেন। বেলা 11টায় তাদের যে কর্মসূচিটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু কিছুক্ষণ পরে হয়তোবা শুরু হবে, কারণ এখনো অনেক সংবাদকর্মীরা এখানে যুক্ত হবেন। এবং বিগত কয়েকদিন ধরে বা এই যে কোঠা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার কিন্তু সাংবাদিকরা তোপের মুখে পড়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমের যে গাড়ি সেগুলো ভাঙচুর করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি গতকালকেও কিন্তু বেশ কয়েকটি সংবাদকর্মীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে এবং সাংবাদিকদের থেকে বারবারই হয়রানি করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আজকের এই যে প্রতিবাদ সেই প্রতিবাদটি জানাতে কিন্তু সাংবাদিকরা এখানে দাঁড়াবেন এবং এর বাইরে সংবাদকর্মীরা কিন্তু সব খবরই তুলে ধরেন। সেই খবরটি তুলে ধরতে গিয়ে যে সংবাদকর্মীদের যে ঝুঁকি এবং কারা হামলা করছে, কিভাবে হামলা করছে এবং বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কিন্তু এখান থেকে প্রতিবাদ জানানো হবে। এর বাইরে আজকে কারওয়ান বাজারের যে চিত্র সেটি যদি একটু দেখাতে চাই, কারওয়ান বাজারে কিন্তু গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আমরা সকাল থেকেই দেখেছি যে গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন এবং তাদের যে অফিস যাত্রা বা বিভিন্ন গন্তব্যে যে তারা ছুটবেন সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকটাই বেগ পেতে হয়েছে। এবং এই মুহূর্তেও আমরা দেখছি যে এখানে কিন্তু সেই পরিমাণ গণপরিবহন নেই, তবে যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই চলে গিয়েছেন। এবং কারওয়ান বাজারের যে চিত্র সেটি কিন্তু বলা চলে যে পরিবহন সংখ্যা খুবই কম, গাড়ি সংখ্যা অনেকটাই কম। এখানে যে জ্যামের যে চিত্রটি সেই চিত্রটি কিন্তু নেই। কারফিউর মধ্যেও কিন্তু কারফিউ যখন শিথিল করা হয়েছিল সেই সময়ে আমরা যে চিত্রটি দেখেছিলাম যে অসংখ্য গাড়ি কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছিল এবং ঘন্টার পর ঘন্টা যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই জায়গাটি কিন্তু আজকে আমরা সড়কগুলোতে দেখছি না। এবং সাংবাদিকদের যে অবস্থান, যে কর্মসূচি, মানববন্ধনের যে কর্মসূচি সেটি কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। ডানা, এই ছিল আমার কাছে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। সায়েন্স ল্যাবে আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত, চলে যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থান করেছি এবং আমরা এখানে দেখেছি ঠিক 10টা থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু এখানে একসাথ হতে থাকে। বিশেষ করে তারা এক দফা দাবিকে সবচেয়ে বেশি উল্লেখ করেছিল এবং একই সাথে তাদের যে সহকর্মীরা শিক্ষার্থীরা নিহত হয়েছিল এবং তাদের যে হত্যার বিচার চেয়েছে এবং একই সাথে আটক যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু মুক্তির দাবি তারা তুলেছিল। ঠিক কিছুক্ষণ পরে 11টার পরে আমরা দেখেছি এখানে কিন্তু দুই পক্ষে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের সাথে কিন্তু এখানকার আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একই সাথে যে ককটেল বিস্ফোরণ এবং শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু এখন অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে সে মোড়ে। এবং এখানে প্রায় অনেক শিক্ষার্থী এখানে জড়ো হয়েছে, প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এখানে কিন্তু
একসাথ হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি অন্য পাশেও কিন্তু আওয়ামী পন্থী যারা আছে তারা কিন্তু জড়ো হয়েছিল এবং তারা কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষে কিন্তু কিছুক্ষণ আগে এখানে সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি এখন আবারও আগের রূপে ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন যত শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে কিন্তু আবারও স্লোগানে মুখর হতে শুরু করেছে। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি এখন কিন্তু এক নিশাদ, ধন্যবাদ আপনাকে। সায়েন্স ল্যাব থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদাত নিশাদ। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হুসাইন, গাজীপুর থেকে নজরুল ইসলাম ও কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। প্রথমে যুক্ত হচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে প্রথমেই জানাতে চাই, আজকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের যে রাজধানীর মুখী লেন সেই লেনে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু চলাচল করছে না, একই সাথে ব্যক্তিগত যানবাহনগুলোও চলাচল করছে না। এবং নারায়ণগঞ্জ শহরেও আজকে সকাল থেকে গণপরিবহন, দূরপাল্লার যানবাহন এবং ব্যক্তিগত যানবাহনের চাপ অনেকটা কম ছিল। ঠিক বেলা 11টা পর্যন্ত শহরে যানবাহন চলাচল করছিল। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ শহরের যে চাষার এলাকা এখানে অবস্থান নিয়েছেন এবং যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে এখন কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে না দেখা গেলেও তারা কিন্তু বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটা কিন্তু আমাদের জানানো হয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় আজকে সকালে দুর্বৃত্তরা একটি কাভার্ড ভ্যানে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এর বাইরে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা সকাল থেকে এই পর্যন্ত নারায়ণগঞ্জে পাইনি। এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জমায়েত দিয়েছেন, এটুকু কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। বলা যায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত নারায়ণগঞ্জে স্বাভাবিক। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প পোশাক কারখানা, কিছু কিছু কারখানা খোলা রয়েছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। তবে কারফিউ চলমান থাকার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। যদিও শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সড়কের চাষার এলাকায় অবস্থান করেছেন এবং সড়কের যেসব তিন চাকার যানবাহনগুলো চলাচল করছিল সেই যানবাহনগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু সড়কের চাষার এলাকাতে এখানে কিন্তু আন্দোলনকারীরা বিক্ষোভ করে নগরীর 2 নং রেলগেট এলাকার দিকে তারা রওনা হচ্ছেন এবং সেই এলাকাতে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি জমায়েত কিন্তু সেখানে রয়েছে। এর বাইরে আসলে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সড়কের কোথাও না থাকলেও তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সকাল থেকে নারায়ণগঞ্জের সার্বিক তথ্য। ধন্যবাদ আপনাকে। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। চলে যাচ্ছি নজরুল ইসলামের কাছে। নজরুল, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এখন? আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দ কিন্তু আমরা রাস্তা বা সড়ক মহাসড়কে কোথাও পাইনি। কিন্তু এদিকে কিন্তু যাতে নাশকতা এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এর জন্য কিন্তু সতর্ক অবস্থা পুলিশের পাশাপাশি কিন্তু আপনার দেখেছি যে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু তারা অবস্থান করতেছেন এবং এই আতঙ্কে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু গাজীপুরের এগুলো বন্ধ রয়েছে এবং সাধারণত ঔষধের দোকান এবং খোলা যে হোটেল এছাড়া কিন্তু সব ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা পুলিশের ব্যাপক উপস্থিতি দেখেছি এবং যাতে কোনো নাশকতা তৈরি করতে না পারে এর জন্য কিন্তু বিভিন্ন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা কিন্তু আমরা দেখেছি সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে কিন্তু গাজীপুর আওয়ামী লীগের উদ্যোগে চান্দনা চৌরাস্তা বিশাল একটি মিছিল তারা বের করেছেন এবং সড়ক তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। তা আমি যদি দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু
গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখন আপনার যদিও থমথমে অবস্থা বিরাজ করছে, তবে সম্পূর্ণ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সকাল থেকেই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে তারা অবস্থান করছেন এবং যাতে কোনো নাশকতার সৃষ্টি না করতে পারে এর জন্য কিন্তু তারা সতর্ক, পুলিশের পাশাপাশি সতর্ক দৃষ্টি রেখেছেন। তো আমরা গাজীপুরের সব জায়গায় খবর নিয়েছি, এখন পর্যন্ত আপনার কোটা আন্দোলনকারীদের কোথাও দেখা যায়নি এবং তারা কিন্তু সড়কে অবস্থান করেনি। তো আমার কাছে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্ট থেকে কিন্তু এখন খণ্ড খণ্ড মিছিল কিন্তু তারা বের করে সড়ক এবং দোকানপাট কিন্তু তারা খোলা রাখার দাবি জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকা হওয়ায় কিন্তু তারা এখন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতেই রয়েছে এবং তারা কিন্তু সব জায়গায় মিছিল এবং মানুষকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য তারা মিছিল বের করেছেন। তো আমরা দেখেছি সংস্কার বৈষম্য সৃষ্টিকারীরা, আন্দোলনকারীরা তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও তাদের মাঠে আমরা পাইনি। তবে এই ছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বাইরে থেকে আমাদেরকে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার চলে যাচ্ছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়ার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ডানা, এখন পর্যন্ত কুষ্টিয়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা কুষ্টিয়ার প্রতিটি মোড়ে মোড়ে দেখেছি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে এবং দোকানপাটও কিন্তু খুলেছে, অফিস আদালতও কিন্তু একদম স্বাভাবিক গতিতে চলছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ মজমপুর গেট। আমি যদি এখানকার চিত্র একটু দেখাই যে এখানে কিন্তু স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যেমন যানবাহন কিন্তু স্বাভাবিকভাবে চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু শক্ত অবস্থান তৈরি হয়েছে এই জায়গায়। এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আওয়ামী লীগের যারা নেতা রয়েছে তারাও কিন্তু অবস্থান করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আসলে আমি একটু দেখাতে চাই যে আসলে কিছু আন্দোলনকারী যারা ছাত্র এবং কিছু অভিভাবক এখানে পাশ দিয়ে যাতায়াত এবং অবস্থান নেওয়ার একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রশাসনের যে শক্ত অবস্থান রয়েছে সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে তারা তেমন কোনো অবস্থান করতে পারছে না। আমার সাথে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো মাঠে আছেন, আসলে এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের ভূমিকাটা কি রয়েছে? পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক আছে। আমরা সর্বোচ্চ ধৈর্য সহকারে আমাদের উপর অর্পিত যে দায়িত্ব আমরা সেটা পালন করার চেষ্টা করে যাচ্ছি। যারা শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থকবৃন্দ তারা অসহিংস যে আন্দোলন করে যাচ্ছে তা আমরা অবজারভেশন করছি। কোনো কারণে যদি তারা সহিংস হয়ে জানমালের ক্ষতি করে, আমাদের উপর হামলার চেষ্টা করে, তখন আমরা অবস্থা বুঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় আমরা সেই ব্যবস্থা নেব। যেমনটি শুনছিলেন, আসলে কুষ্টিয়ায় কিন্তু এখন পর্যন্ত যে পরিবেশ সেটি কিন্তু শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে প্রশাসনের অবস্থান কিন্তু একেবারেই শক্ত, অর্থাৎ প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রশাসন অবস্থান নিয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডানা। তিতাস, ধন্যবাদ আপনাকে। ঢাকার বাইরে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। এদিন রাজপথে থাকছে আওয়ামী লীগও। পাল্টাপাল্টি কর্মসূচিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। এখন চলে যাচ্ছি সাদাত নিশাদের কাছে। নিশাদ, সেখানকার বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এই এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং সেখানকার যে রাজধানী সায়েন্স ল্যাবে আমরা অবস্থান করছি। এখানে যে পরিস্থিতি আমরা যদি একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি একেবারে সকাল 10টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি, সেই দাবিতে কিন্তু তারা সায়েন্স ল্যাবে একত্রিত হতে থাকে। অর্থাৎ এখানকার আশেপাশের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তারা তাদের শান্তিপূর্ণ যে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু এখানে একসাথে হতে থাকে এবং তাদের যে দাবিগুলো সেগুলো জানাতে থাকে। কিন্তু তার কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি এখানে যে এক পর্যায়ে রণক্ষেত্র তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে যদি জানিয়ে রাখি, এখানে যে শিক্ষার্থী আন্দোলনরত যারা রয়েছে তাদের সাথে আওয়ামীপন্থী যারা আছে তাদের অপর পাশে কিন্তু তাদের সাথে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। অর্থাৎ বাটা সিগন্যালের যে সড়কটি রয়েছে সেখান থেকে শুরু করে সায়েন্স ল্যাব, এই মাঝে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে এখন আমরা রয়েছি সায়েন্স ল্যাবের ঠিক মোড়ে এবং এখানে আমরা দেখেছি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু তারা তাদের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছে এবং একই সাথে
সাথে তারা তাদের দাবিগুলো স্লোগানে তুলে ধরছে। এবং আমরা একটু পরপরই কিন্তু দেখছি এখানে হঠাৎ করে ইট পাটকেলের কিন্তু যে আওয়াজ শুনতে পাচ্ছে, অর্থাৎ এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। এবং একই সাথে জানিয়ে এখানে আশেপাশে কিন্তু এখানে অনেকটাই কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমরা যদি জানিয়ে রাখি ঠিক শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ, সে অবরোধে একেবারে সায়েন্স ল্যাবের আশেপাশে কিন্তু পুরো যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে আমরা যদি জানিয়ে রাখি ধানমন্ডির যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে। অন্যদিকে জিগাতলা যাওয়ার যে সড়কটি সেটাই কিন্তু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ পুরো সায়েন্স ল্যাবের আশপাশ কিন্তু এখন বন্ধ হয়েছে। এবং তারা যে শিক্ষার্থীরা আন্দোলনরত এখানকার আশেপাশে তারা কিন্তু 10টার পর থেকে তাদের যে পূর্ব কর্মসূচি, সে কর্মসূচি অনুযায়ী যে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে তারা যে তাদের যে শহীদ মিনার থেকে তাদের যে কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচি কিন্তু তারা প্রেক্ষিতে আজকে তাদের কর্মসূচি পালন করছে। তো এখন পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবের এই পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম দর্শকদের উদ্দেশ্যে। নিশাদ, ধন্যবাদ আপনাকে। ঢাকার সায়েন্স ল্যাব থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদাত নিশাদ। আবারও ঢাকার বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটা বলছি, চট্টগ্রামের পরিস্থিতি বর্তমানে বলতে গেলে এখন স্বাভাবিক রয়েছে, কারণ আমরা সকাল থেকে দেখেছি নগরীতে যানবাহন খুবই কম। কারণ সকাল থেকে আমরা নগরীর কয়েকটা গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখি, সব সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন কম, পাশাপাশি যেসব গণপরিবহন রয়েছে সেগুলিও খুবই কম। কারণ সাধারণ মানুষের মাঝে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে, কারণ গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি সহিংসতার উপরে ছিল। গতকালকে আমরা যেটি দেখেছি, দুপুরের পর থেকে তাদের আন্দোলনের পর সন্ধ্যার পরে আমরা এখানে যেটি খোঁজ নিয়ে জেনেছি, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রাজল করিম চৌধুরী সহ কয়েকজন নেতার বাসভবনে হামলা করা হয়েছে। পাশাপাশি বিএনপির যারা নেতারা রয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার শাহাদাত সহ তাদের বাসভবনে অগ্নিসংযোগ সহ হামলা করা হয়েছে। তারপর পরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর শুরু হয়েছে। এবং গতকালকে আমরা যেটি জেনেছি, বহদ্রাট এলাকায় পুলিশ এবং সরকার দলীয় নেতাকর্মীর সাথে কোটা বিরোধী সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন, এতে একজন নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। পাশাপাশি আজ সকাল থেকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল তাদের যে অসহযোগ আন্দোলন সেটি তারা শুরু করেছেন। এবং এখন যেটি আমরা জেনেছি, তারা নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু সেই নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন। তবে আমরা আরো কি জেনেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের যে শোক র্যালি হওয়ার কথা ছিল তারাও প্রস্তুতি নিচ্ছেন শোক র্যালি করার জন্য। পাশাপাশি নগরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন বলে আমরা খোঁজ পেয়েছি। কিন্তু আমরা যেটি দেখছি, পুরো চট্টগ্রামে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ গতকালকে সংঘর্ষের পরে আরো সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ নগরীতে যানবাহন কম, যারা অফিসগামী মানুষরা বের হয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়ছেন এবং কয়েক গুণ বেশি ভাড়া দিয়েই মূলত তারা গন্তব্যে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যেটি কথা বলতে গেলে, আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তারা সতর্ক অবস্থান রয়েছেন। পাশাপাশি যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এবং সরকারি যেসব স্থাপনা সবগুলো স্থাপনায় কঠোর নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে এখন আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা জানতে পারেনি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান রয়েছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও নিউ মার্কেটের মোড়ে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও নগরের বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন, তারা শোক র্যালি বের করবেন। কিন্তু যেটি জানতে পারছি, আসলে দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান হচ্ছে সে অবস্থান আসলে আমরা যেটি জানতে পারছি আসলে যে কোনো সময় সংঘর্ষের রূপ নিতে পারে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। এবং গতকালকে যে শিক্ষামন্ত্রী সহ যারা বিভিন্ন নেতাদের বাসায় হামলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এক্ষেত্রে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা চট্টগ্রামে যারা সমন্বয়ক রয়েছেন তারা যদি বলছেন, তারা গতকালকে নিউ মার্কেট থেকে আন্দোলন করার পরে তারা বিকেলে যারা যার মতো চলে যায়, কিন্তু কারা বা দুষ্কৃতিকারীরা যদি হামলা করে থাকে তারা এই হামলার দায় তারা নিবে না। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলছেন, আসলে একটি পক্ষ উস্কানিতেই কিন্তু মূলত শিক্ষামন্ত্রী এবং সিটি কর্পোরেশন মেয়র, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহজাহান চৌধুরী সহ তাদের বাসায় অগ্নিসংযোগ হামলার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে যারা নগরবাসী রয়েছেন তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। কিন্তু নগরীতে আমরা এখন পর্যন্ত তেমন গাড়ি যানবাহনের তেমন দেখিনি, কারণ যারা আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট কয়েকজনের সাথে, তারা যদি বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো যানবাহন বাড়তে পারে। কিন্তু এখন পর্যন্ত যেটি জেনেছি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন, কিন্তু সেখানে এখনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা দেখিনি, কিন্তু তারা নগরের বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন বলে আমরা জেনেছি, কারণ আওয়ামী লীগের একটি শোক র্যালি আজ হওয়ার কথা রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। এবার কুমিল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লার বর্তমান অবস্থা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ব্যবস্থা নিয়েছে আমাদের জানাবেন। জানা আপনি যেটা বলছেন আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে যদি বলতে চাই আসলে কাউকে মাঠে আমরা দেখতে পাইনি, যদিও মহাসড়ক আমরা দেখেছি আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা আসলে মহাসড়কে অবস্থান নিয়েছে, সেটা আজকে আন্দোলনকারী কাউকে আমরা দেখতে পাইনি মহাসড়কে। তারা যদিও কর্মসূচি দিয়েছিল বেলা 11টা থেকে। এবং আমি একটা জানাই যে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে চাই যা পুলিশ আমাদেরকে তারা জানিয়েছে আসলে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে আসলে তারা আমরা ব্যবস্থা নিবে। তারা আওয়ামী লীগের যারা অংশগ্রহণ রয়েছে তারা সরকার থেকে অবস্থান নিয়েছেন। আর কিছু জানেন রেখি কুমিল্লা আমরা কথা বলার চেষ্টা করেছেন জেলা প্রশাসকের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে কোটা আন্দোলনকারী যারা রয়েছে তারা আসলে তারা বছর বেলা 11টা থেকে আসলে কর্মসূচি দিয়েছে, কিন্তু এখনো আমরা কাউকে রাস্তায় দেখেন। আমরা দেখি মহানগর যে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যারা রয়েছে তারা আসলে মহাসড়কে অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে জামাত শিবির বিএনপি যাতে কোনো নাশকতা না করতে পারে সেই জন্য তারা অবস্থান নিয়েছে মহাসড়কে। এবং যারা ছাত্র রয়েছে তারা ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে তারও একমত। তারা বলছেন যে আন্দোলনের যে অবস্থা সেই অবস্থা থেকে বলছেন যে আসলে কুমিল্লা এখন শান্তিও রয়েছে এবং মহাসড়কে আসলে আওয়ামী লীগের অবস্থান রয়েছে কুমিল্লার প্রতিটি সড়ক আমরা দেখেছি সকাল থেকে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আজ রংপুরে আসছেন কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় হতাহতের বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, তারা কয়টা নাগাদ আসবেন, এছাড়াও তাদের কি কি কর্মসূচি রয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। জানা, আপনি বলছিলেন, আপনি জানেন যে গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত রংপুরে যে সহিংসতা, সংঘর্ষ, অগ্নিসংযোগ সহ হতাহতের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্ত কমিশন আজ রংপুরে আসবে না। আমাদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশির হাসান তিনি জানিয়েছেন যে বেলা 12টা নাগাদ তিনি রংপুর সার্কিট হাউসে আসবেন, এমনটি তিনি জানিয়েছিলেন। এই যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনের প্রধান রয়েছেন হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এবং তার নেতৃত্বে 3 সদস্যের এই কমিটি আজ রংপুরে আসবেন। অন্য সদস্য হলেন বিচারপতি KM জাহিদ সরওয়ার এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এই 3 সদস্যের যে কমিটি রয়েছে তারা আজ আসবেন। আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এখানে তিনি আসবার পর দুপুরে এখানে তিনি বিশ্রাম নেবেন, বিশ্রামের পর তিনি এখানে খাওয়া দাওয়া শেষে যে স্পট রয়েছে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে তিনি পরিদর্শন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এরকম একটি খবর আমাদের কাছে আছে। এছাড়াও আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সোমবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ তিনি যে নিহত হয়েছিলেন সেই চত্বর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এলাকা সেই এলাকায় তারা পরিদর্শন করবেন এবং আরেকজন এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার সাজ্জাদ হোসেন নামে যে আরেকজন সবজি বিক্রেতা তার বাড়ি পূর্ব শালবন RCC এলাকায়, পূর্ব শালবন এলাকায় তিনি সেখানে যাবেন এবং মুসলিম উদ্দিন পূর্ব গণেশপুর এলাকার আরেকজন রয়েছেন মুসলিম উদ্দিন, তিনি তার এলাকাতেও যাবেন। একই সঙ্গে মানিক মিয়া নামে আরেকজন রয়েছেন পূর্ব ঘাগটপাড়া এলাকার, তার বাড়িতেও বা তার এলাকাও তিনি যাবেন, এমনটি আমি জানিয়েছি। একই সঙ্গে বুধবার তিনি যাবেন হচ্ছেন নিহত মিরাজুল ইসলাম এবং আব্দুল্লাহ আল তাহের পূর্ব শালবন এবং জুম্মাপাড়া, এই যে দুজন এদের বাড়িতে যাবেন। একই সঙ্গে যে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি তাদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে যারা এই ঘটনায় সাক্ষ্য দিবেন সেই তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যালয়ের অর্থাৎ প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে আসবার জন্য বলা হয়েছে। তো এই যে তারা আজকে আসবেন, আসার পর তারা 3 দিন অবস্থান করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আজ রংপুরে আসছেন কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় হতাহতের বিচার বিভাগীয় তদন্ত কমিশন, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রফিকুল। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলা উপকূলের 20 গ্রাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা।
ছোটন, বন্যা দুর্গত গ্রামগুলোর অবস্থা কেমন দেখছেন? প্রশাসন কি ত্রাণ দিয়েছে বন্যা দুর্গত এলাকায়? বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, এখন যে অবস্থা বলা যায় যে এখনো গ্রামগুলো ডুবে রয়েছে, কারণ আজকেও কিন্তু সকালে বৃষ্টিপাত হয়েছে, যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং লোকালয়ে পানি ঢুকেছে। অর্থাৎ যেগুলো নিচু এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু পানি ঢুকেছে এবং গত 3 দিনে কিন্তু আপনার 270 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে পুরো জেলা জুড়ে। এবং একই সাথে যে অমাবস্যার প্রভাবে কিন্তু নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু যেগুলো বেড়িবাঁধের বিস্তীর্ণ এলাকা আছে এবং মানুষজন কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা কিন্তু এখনো দেওয়া হয়নি। তবে দুর্গত মানুষ কিন্তু ত্রাণের জন্য দাবি তুলেছেন এবং একই সাথে বলছিলেন যে তাদের যে সমস্ত এলাকায় বেড়িবাঁধ নেই সেখানে যেন বিকল্প বেড়িবাঁধ দেওয়া হয়, এমনটি কিন্তু তারা দাবি তুলেছেন। এবং সময় যত বাড়ছে এই পানিবন্দী মানুষের যে দুরবস্থা সেটি যেন আরো বেড়েই যাচ্ছে। তো এ ছিল আমার কাছে জোয়ার এবং বৃষ্টিপাতের প্রভাবে যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।